তাহলে আমরা শুরু করি তাহলে। তার মানে এখন তাহলে আমরা আনসিমেট্রিক্যাল যদি কোনো সিচুয়েশন থাকে আমরা ওইখান থেকে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট নিয়ে আসতে পারবো এবং ক্যালকুলেশনটা ইজি করতে পারবো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আনসিমেট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে আসি। আমাদের মোটামুটি আসলে 3 ধরনের ফল্ট হয়। আমরা 3 ধরনের ফল্ট নিয়ে আলাপ করবো আনসিমেট্রিক্যাল ক্ষেত্রে। আমরা এখানে দেখছিলাম আসলে সিমেট্রিক্যাল ফল্ট কি কি ধরনের হয়। সিমেট্রিক্যাল ফল্ট হতে পারে যে তিনটা ফেজ একসাথে হয়ে গেছে, হ্যাঁ অথবা তিনটা ফেজ একসাথে গ্রাউন্ড হয়ে গেছে, হ্যাঁ অথবা তিনটা ফেজ হচ্ছে কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে গ্রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা হতে পারে। তার মানে এখন আমরা যে আনসিমেট্রিক্যাল ফল্ট পড়ব এটা আসলে আমাদের হতে পারে 3 ভাবে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, আবার লাইন টু লাইন ফল্ট, এবং হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এভাবে হতে পারে। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করি। আমাদের কিন্তু এখন অনেক ইজি হয়ে যাবে জিনিসগুলো বুঝতে। এটা একটা জেনারেটর, ওয়াই কানেক্টেড জেনারেটর, যারা হচ্ছে নিউট্রাল মানে নিউট্রাল গ্রাউন্ডেড করা আছে একটা ইম্পিডেন্স দিয়ে। বোঝা যাচ্ছে কিনা বল? জি স্যার। আচ্ছা, ধরে নিচ্ছি এটার যেহেতু সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ধরে নিচ্ছি এটার কোনো একটা ফেজ, যেমন এ ফেজ সলিডলি গ্রাউন্ডেড, ধরে নিচ্ছি এটা সলিডলি গ্রাউন্ডেড, অথবা অনেক সময় এটাকে সলিডলি গ্রাউন্ডেড, হ্যাঁ এটা হচ্ছে সলিডলি গ্রাউন্ডেড ফল্ট। ঠিক আছে? সো জি এখন দেখেন আমরা হচ্ছে প্রথমে ফল্ট কন্ডিশনগুলো বের করে ট্রাই করি। তাহলে দেখেন শুধুমাত্র কারেন্ট ফ্লো করবে, এমন হচ্ছে এটা একটু দেখেন, এটা কিন্তু আনলোডেড জেনারেটর, এটা কিন্তু মনে রাখবেন। লোডেড জেনারেটর হলে এখানে কিন্তু জিনিসগুলো কঠিন হয়ে যাবে, কারণ দুই দিক থেকে হচ্ছে যদি এই পাশে কোনো কিছু মানে জেনারেটর থাকতো অথবা মোটর থাকতো তখন হচ্ছে কারেন্ট কিন্তু আবার উল্টো দিক থেকেও ফ্লো করতো। আমরা যতগুলো ডেরাইভেশন করব এখানে সবগুলো আনলোডেড জেনারেটরের ক্ষেত্রে। কারণটা কি, আমরা ক্যালকুলেশন সিম্পলিফাই করার ট্রাই করব। ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের এ ফেজের ফল্ট হলো বি ফেজ এবং সি ফেজ হচ্ছে ধরে নিচ্ছে ওপেন। সো যেহেতু আনলোডেড, এখানে বি ফেজ এবং সি ফেজে কোনো কারেন্ট থাকবে না। এবং হচ্ছে এই ফেজে যেহেতু সলিডলি গ্রাউন্ডেড, সো সো এই মাত্রা ভোল্টেজ কত? 0 ভোল্ট। 0 ভোল্টেজ। এখন আমাদের টার্গেটটা হচ্ছে, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে আমরা হচ্ছে প্রতিটা জিনিসকে এই যে এই এই একটা আনসিমেট্রিক্যাল কন্ডিশন, এখন না এখানে একটা আনসিমেট্রিক্যাল কন্ডিশন তৈরি হলো না, জি স্যার। আমরা একটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করে খুব দ্রুত আমরা ক্যালকুলেশন করতে যাবো জিনিসটা কিভাবে হয়। সিমেট্রিক্যাল কম্পোনেন্টের সাহায্যে আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি। সো আমাদের উদ্দেশ্যটা কি বোঝা গেছে তো? জি স্যার। উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এখন আনব্যালেন্স একটা কন্ডিশন তৈরি হয়েছে। সো আমাদের ব্যালেন্স কন্ডিশনের মতো ব্যালেন্স কন্ডিশন তো তৈরি করতে পারবো না, ওই কারণে আমরা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টে ভাগ করে আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করার ট্রাই করব। আচ্ছা, তার মানে এই জিনিসটাকে এভাবে লেখা যায়, এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। জি স্যার, কতদিন দেখিয়েছিলেন। হ্যাঁ, এখান থেকে লেখা যায় হচ্ছে এইভাবে,
সো এখান থেকে একটা জিনিস আমরা চিন্তা করতে পারি, জিনিসটা হচ্ছে কি, যদি লাইন টু লাইন ফল্ট হয়, লাইন টু লাইন ফল্ট হলে আমরা একভাবে বলতে পারি সেটা হচ্ছে কোনো একটা সিঙ্গেল লাইন টু মানে কোনো একটা লাইনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে এবং অন্য দুইটা লাইনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোর পরিমাণ কি হবে, 0 হবে। ঠিক আছে, এখন আমরা অন্যভাবে বলতে পারি কোন একটা ফল্টের ক্ষেত্রে যদি তিনটা কোন একটা ফল্টের ক্ষেত্রে যদি তিনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট, তার মানে হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের যে কারেন্ট, নেগেটিভ সিকোয়েন্সের যে কারেন্ট এবং জিরো সিকোয়েন্সের কারেন্ট যদি সমান হয়, তখন আমরা ভাইস ভার্সা, উল্টা দিক থেকে, তখন আমরা বলতে পারি না এটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। জি স্যার, বলা যায়। সো কোনো কোনো জায়গায় যদি কোনো ম্যাথ যদি আমরা যদি দেখেন পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স তিনটা সমান, সো মানে তো আমরা বলে দিতে পারবেন ডিরেক্টলি এটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি আসলে জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে এটা Z0, পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে এটা, আর নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে এটা। আচ্ছা, এখন বলুন তো এই জিনিসটা কই থেকে পাইলাম আমরা? কেউ কি বলতে পারবেন? স্যার এটা হচ্ছে আমাদের ভোল্টেজ টপ দেখিয়েছে জিরো সিকোয়েন্সের জন্য, ভোল্টেজ টপ। আর স্যার যদি জিরো সিকোয়েন্স নিই হুম, তাহলে তো স্যার এরকমই হবে। আর না পজিটিভ এটা এখন এখন মনে করুন এখন এখানে হচ্ছে এই জায়গায় মানে এটা আছে, এটা কেন এই যে পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে কেন এটা লেখা হচ্ছে? স্যার নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে ইএ ক্যালকুলেশন নিই না, পজিটিভের ক্ষেত্রে আমরা শুধু ইএটা নিই। আর জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে ভোল্টেজ মানে যে জেনারেটর থাকে সেটা আমরা হচ্ছে শর্ট করে দিই, ওর জন্য এই দুইটা নিই না। কেন কেন নিই না? ওই দিন বলছিলাম। কারণ স্যার আমরা শুধু কারেন্টটা মানে ফল্ট কারেন্টটা স্যার শুধু জানতে চাই ওর জন্য। না না, ফল্ট কারেন্টটা জানতে চাই মানে এটা তো কোনো একটা লজিক আছে না? এই নিজাম, জি স্যার। বলতে পারবেন ওই দিন আমাকে জিজ্ঞেস করছিলেন আপনারা গত ক্লাসে? না স্যার, বলতে পারছি না। জিনিসটা হচ্ছে কি, এতদিন যাবত যা পড়ছিলেন আসলে কোনো জায়গায় আমরা হচ্ছে সবগুলো কিন্তু পজিটিভ সিকোয়েন্স ধরে ক্যালকুলেশন করছিলাম না? জি স্যার। এতদিন যাবত আমাদের ম্যাক্সিমাম সিস্টেম ছিল হচ্ছে সিমেট্রিক্যাল অথবা ব্যালেন্স সিস্টেম। বোঝা গেছে? জি স্যার। আপনি যদি কোনো ব্যালেন্স কন্ডিশন চেক করেন তখন আসলে ওইখানে কিন্তু নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্সের কোনো অস্তিত্ব থাকবে না। বোঝা গেছে? জি স্যার। সো আমাদের যখন আসলে কোনো একটা জেনারেটর অথবা মোটর ডিজাইন করা হয়, যাই হোক না কেন, আমাদের এমনভাবে ডিজাইন করা কয়েলগুলো ডিজাইন করা হয় যাতে হচ্ছে ব্যালেন্স ভোল্টেজ প্রডিউস করে তিনটা ফেজের ক্ষেত্রে। ঠিক আছে? কারণ 120 ডিগ্রি অ্যাপার্টে যাতে হয় আর কি। তিনটা এই থ্রি ফেজ যদি জেনারেটর থেকে থ্রি ফেজ ভোল্টেজ আঁকার ট্রাই করেন, কি হবে মনে করেন এটা সিকুয়েন্স না, বিটা 120 ডিগ্রি। জি স্যার। তারপর আরেকটা 240 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হচ্ছে দেখেন তিনটাই হচ্ছে সিমেট্রিক্যাল না, ব্যালেন্স তো তিনটা, জি হ্যাঁ, স্যার। ব্যালেন্সড। শুধু 120 ডিগ্রি অ্যাপার্ট। সো আমাদের হচ্ছে এমন ভাবে ডিজাইন করা হয় জিনিসগুলো যাতে হচ্ছে ব্যালেন্স কন্ডিশন ক্রিয়েট হয়। ব্যালেন্স কন্ডিশন যদি ক্রিয়েট নাই হতো তখন দেখা যেত আসলে আমাদের কিন্তু আমাদের মানে বাই ডিফল্ট অটোমেটিক একটা ফল কারেন্ট মানে আনব্যালেন্স কন্ডিশন ক্রিয়েট হতো। বোঝা গেছে কিনা বলেন? ওই কারণে আমাদের হচ্ছে এটা দরকার।
ইয়েটা শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্সে থাকে। বোঝা গেছে কিনা বলেন? জি স্যার। জি স্যার। কারণ একটা জেনারেটর অথবা মোটর এমন ভাবে প্রডিউস করা হয়, জেনারেটরের ক্ষেত্রে বলা উচিত, জেনারেটর অথবা অল্টারনেটর এমন ভাবে ডিজাইন করা হয় যাতে এটা ব্যালেন্স ভোল্টেজ প্রডিউস করে। জি স্যার। আচ্ছা, সো এখান থেকে আমরা এটা বলতে পারি না, আমরা হচ্ছে এফএইচটা দেখবো যে এফএইচ এ ফল্ট হয়েছে। এফএইচটাকে আমরা BA0 BA1 BA2 এটা লিখতে পারি। যদি ব্যালেন্সের ক্ষেত্রে BA0 এবং BA2 0 হয়ে যাবে। আচ্ছা, সো এখন হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে মানগুলো রিপ্লেস করে দিয়ে এভাবে লিখতে পারি। বোঝা গেছে? বোঝা জি গেছে স্যার। কিনা? আচ্ছা, এখন সো IA1 কে এভাবে লিখতে পারি। আমরা কি জানি? IA1 = IA0 = IA2, সেম না? জি স্যার। সো আমরা ওই 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 ক্যালকুলেশনটা আবার দেখানো হচ্ছে। আমরা এখন যদি এই যে এই জিনিসটা VA0 VA1 VA2 এবং হচ্ছে IA1, এই যে এই দুইটা জিনিস কম্বাইন করে আমরা যদি লিখতে চাই, এই ফিগারটা কি পাই আমরা? একটু দেখেন তো। জি স্যার। কেউ কেউ কি বলতে পারবেন? এখানে কিন্তু দেখেন VA1 VA2 VA0 তিনটা হচ্ছে সিরিজে কানেক্টেড না? কারণ আমরা ওভারঅল একটা হচ্ছে ফল্ট ভোল্টেজ কত এটা বের করতে যাচ্ছি, মানে এফএইচ এর ভোল্টেজ কত এটা বের করতে যাচ্ছি। ঠিক আছে? কেন সিরিজে জি স্যার। কানেক্টেড? স্যার তিনটা কারেন্টই সমান। ওকে, থ্যাংক ইউ। ওই কারণেই আসলে এখানে তিনটা কারেন্টই সমান, কিন্তু কারণ আর কোনোভাবে হচ্ছে আপনি হচ্ছে এই তিনটা কানেকশন করতে পারবেন না। বোঝা গেছে? এবং আমরা যদি জি স্যার। ভি এর দিকে তাকাই, ওইটা দেখবো যে আসলে তখনই এখানে হচ্ছে তিনটা ভোল্টেজের যোগফল এবং হচ্ছে তিনটা কারেন্ট সমান। সো সো আমাদের হচ্ছে সিকোয়েন্সটা একমাত্র শুধু একভাবে করা পসিবল যদি হচ্ছে আমরা সিরিজে কানেকশন করি। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে লাইন টু লাইন ফল্ট কোন একটা আমরা কিন্তু এখন দেখেন আমরা এখানে একটা জিনিস দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো মানে আমরা আমাদের যে ফল্টটা হয়েছে ডিরেক্টলি সলিডলি ফল্ট, তার মানে হচ্ছে কোনো ইয়ে নাই, মানে কোনো ইম্পিডেন্স দিয়ে ফল্ট হয় নাই। বোঝা যাচ্ছে কিনা বলেন? জি স্যার। আমরা প্রথমে ওইটা দেখতেছি, পরে ইম্পিডেন্স দিয়ে দেখবো। একইভাবে একটু দেখেন লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আসলে বি এবং সি ফেজে, আপনি যে কোনো ফেজে ধরে নিতে পারেন, ক্যালকুলেশন একই আসবে। বি এবং সি ফেজে আমাদের ফল্টটা হয়েছে। বোঝা গেছে? এবং জি মাঝখানে স্যার। কোনো ইম্পিডেন্স নাই, ডিরেক্টলি একটার সাথে আরেকটা ডিরেক্টলি মানে কানেক্টেড ফল্ট, অথবা বোল্ডেড ফল্টও বলা হয়, বোল্ড ফল্ট, BOLT, বোল্ড ফল্ট। আচ্ছা, এখন দেখেন সো এখানে ফল্ট ভোল্টেজ কত? VB = VC না লিখে যায়? জি স্যার। এবং হচ্ছে আমরা যদি কারেন্টের হিসাব করি, আই এর কোনো ভ্যালু নাই, IB এবং IC এর ভ্যালু আছে, এবং একটা আরেকটার উল্টা। জি স্যার। সো আমরা যদি আগের মতো আমরা ক্যালকুলেশন করে আমরা এই জিনিসটা পাই। ঠিক আছে? জি স্যার। এবং আবার হচ্ছে যদি আমরা ভোল্টেজের ক্যালকুলেশন করি, তখন আমরা এই জিনিসটা পাই, VA1 = VA2। ঠিক আছে? জি স্যার। সো VA1 আগের মতোই, EA = IA - IA1 * Z1,
আর VB2 তো এদিকে তো ইয়ে নাই, এদিকে তো সরি এদিকে তো ইয়ে নাই, শুধু আমাদের কারেন্টের ভ্যালুটা। সো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা IA1 পেয়ে গেলাম। জি স্যার। সো আমরা যদি এখন পুরোটা সামারাইজ করি লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে, উইদাউট কোনো ইম্পিডেন্স মানে সলিডলি ফল্ট, একটার সাথে আরেকটা ডিরেক্টলি কানেক্টেড, এখন হচ্ছে আনলোডেড জেনারেটর। সো এক্ষেত্রে যদি আমাদের ফলটা হয়, যখন এই ফলটা হয় তখন আসলে আমাদের জিরো সিকোয়েন্সের কোনো অস্তিত্ব থাকে না স্যার। না স্যার। এবং হচ্ছে এক্ষেত্রে পজিটিভ সিকোয়েন্সের যেটা হবে এবং নেগেটিভ সিকোয়েন্সের যেটা হবে একটা আরেকটার সমান হবে এবং উল্টা হবে। জি স্যার। আসলে লাইনের মধ্যে এখন আমি প্র্যাকটিক্যাল জিনিসটা বলি, লাইনের মধ্যে তো আসলে তো অনেক সিমেট্রিক্যাল মানে আনসিমেট্রিক্যাল মানে একটা রিয়েল সিস্টেমে অনেক আসলে আনব্যালেন্স কন্ডিশন ক্রিয়েট হয়। তখন আসলে ওইখানে আমাদের যে মানে যে ট্রান্সডিউসার যেগুলো থাকে অথবা হচ্ছে স্বাভাবিক অবস্থা যেগুলো আসলে রিলেকে সিগন্যাল দেয়, ওইখান থেকে আমরা দেখি আসলে সিমেট্রিক্যাল মানে ওইখানে কিন্তু ওরা কম্পোনেন্ট ডিভিশন করে দেয়। বুঝা গেছে কিনা বলেন? জি স্যার। কম্পোনেন্ট মানে হচ্ছে ওইখানে ওইটা কি পজিটিভ সিকোয়েন্স কারেন্ট কতটুকু, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট কতটুকু এবং জিরো সিকোয়েন্স কারেন্ট কতটুকু, ওটা কিন্তু হচ্ছে প্রোভাইড করে। সো আমাদের কিন্তু আমরা কিন্তু একটা সিস্টেম কি ফল্ট হয়েছে অথবা কোন ধরনের ফল্ট হয়েছে জানার একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের এই সিকোয়েন্স কম্পোনেন্ট গুলো থেকে ধারণা নিয়ে। বোঝা গেছে কিনা বলেন? জি স্যার। সো কোনো জায়গায় মনে করেন হচ্ছে জিরো সিকোয়েন্স নাই, কোনো ফ্লো নাই, জিরো সিকোয়েন্সের ফ্লো নাই, এবং হচ্ছে পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স দুইটা আছে এবং একটা আরেকটা উল্টা। তার মানে ওইটা আমরা কি বুঝবো ওইটা কি লাইন হচ্ছে? টু লাইন ফল্ট। আর যদি কোনো জায়গায় যদি শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স আছে, জিরো সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স নাই, তখন আমরা কি বুঝবো? স্যার একটা লাইন গ্রাউন্ড হয়ে গেছে। না 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 না, শুধুমাত্র পজিটিভ সিকোয়েন্স আছে, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স নাই, তখন আমরা কি তাহলে বুঝবো? ফল্ট হয় নাই কোনো। ফল্ট হয় নাই, অথবা ফল্ট হলো এটা সিমেট্রিক্যাল ফল্ট। জি স্যার। জি বোঝা গেছে? জি স্যার। আসার কথা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট মানে দেখলাম তো আসলে 5 থেকে 10% মানে খুবই কম, খুবই কম হয়। আচ্ছা, এখন যদি আমরা দেখেন একটু আগে যেটা দেখছিলাম এটা কিন্তু সিকোয়েন্স ডায়াগ্রাম বলা হয় এই জিনিসটাকে। এটা আপনি উল্টাভাবে আঁকতে পারেন, কোনো অসুবিধা নেই। বইয়ে উল্টাভাবে আঁকানো মানে বইয়ে হচ্ছে কি এটাকে গ্রাউন্ড ধরে ডিরেক্টলি ওই ফিগারটা উল্টা করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এখন মনে করেন এটা যদি সিকোয়েন্স ডায়াগ্রাম আঁকতে চান তাহলে কি করতে হবে একটু বলুন তো? এটা কি সিরিজে কানেকশন করতে হবে নাকি প্যারালাল কানেকশন করতে হবে? প্যারালাল কানেকশন। কারণটা কি? ভোল্টেজ দুটো সেম, পজিটিভ দুটো এবং same? নেগেটিভ সিকোয়েন্সের জন্য। হ্যাঁ, এই তো দেখেন প্যারালাল কানেকশন, এবং হচ্ছে লাইনের যে একটা লাইন থেকে যে কারেন্ট বের হচ্ছে আর একটা লাইনের হচ্ছে ডিরেকশন হবে তার উল্টা। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখব ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। বুঝা গেছে? আমরা কিন্তু কোনো ইম্পিডেন্স ছাড়া পড়তেছি প্রথমে। সো এটার ক্ষেত্রে কি হবে আসলে VB0, BC0 এবং IA0 অন্যগুলো থাকবে ভ্যালু। সো এখান থেকে আমরা হচ্ছে আগের মতো আমরা হচ্ছে VA0, VA1, VA2 এটা বের করলে VA0, VA1 মানে তিনটা সমান পাওয়া যাবে, এবং হচ্ছে তিনটা হচ্ছে ফেজ যে আনফল্টেড যে ফেজ আছে ওইটার 1/3 হবে। বুঝা গেছে কিনা বলেন? বুঝা গেছে? জি স্যার, লাগিয়েছি। আচ্ছা, এখন সো আমরা হচ্ছে আগের মতো VA0 IA0, VA1, VA2 এইভাবে বের করতে পারি, এবং হচ্ছে আগের মতো আমরা হচ্ছে আসলে আপনি যে কোনো ভাবে ক্যালকুলেশন করতে পারেন। জিনিসটা হচ্ছে যেদিক থেকে সুবিধা হয় ক্যালকুলেশন ওই দিক থেকে ওরা করতেছে।
আমি আমাকে কোয়েশ্চেন করতে পারে না, আমরা এতক্ষণ যাবত আইবিআইসি কেন নিচ্ছিলাম, মানে আইবিআইসি ওরা হচ্ছে যেভাবে ক্যালকুলেশনটা ইজি হয়, আপনি দুইভাবে ক্যালকুলেশন করেন আনসার একই আসবে, আপনাকে রিপ্লেস করে ওইদিকে নিতে হবে। সো একটু দেখেন, আমরা যদি এদিকে এই যে এটা ধরি, যেটা আনফোল্ডেড কন্ডিশন, এটার ভ্যালুটা কত? 0 0, কারণ আনলোডেড কন্ডিশন এবং এখানে কোনো ফল্ট হয় নাই। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে এই ক্যালকুলেশনটা করতে পারি, জাস্ট মানটা বসাই দিছি, এখান থেকে বসানোর পর আমরা পজিটিভ সিকোয়েন্স এটা পেয়ে গেলাম, ঠিক আছে, পজিটিভ সিকোয়েন্স এটা পেলাম, তার মানে হচ্ছে জি আমাদের স্যার। আরো বাকি আছে আমরা পজিটিভ সিকোয়েন্স এটা পেলাম, একটু দেখেন, আমরা পজিটিভ সিকোয়েন্স এটা পাইলাম, আর নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে তো VA2 ডিভাইড বাই Z2, আর জিরো সিকোয়েন্সের জন্য এটা আছে। সো এখানে একটু ক্যালকুলেশনটা একটু কঠিন হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের জন্য, আর জিরো সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের জন্য তো আমরা ডিরেক্টলি এইভাবে ক্যালকুলেশন করতে পারি। সো এখন বলেন এই কানেকশনটা প্যারালালে দেব নাকি সিরিজে দেব, একটু বলেন। প্যারালালে দিব, কেন? কারণ স্যার সব ভোল্টেজের ভ্যালু সেম। এই তো এটা, এই ভ্যালুটা এমন ভাবে চিন্তা করা হচ্ছে যাতে দেখেন IA ইকুয়াল টু Z1 এর সাথে এই দুইটা কিন্তু প্যারালাল, Z2 Z3 ইকুইভ্যালেন্ট সার্কিট যদি করেন এটা প্যারালাল করে এইভাবে ক্যালকুলেশন করা হচ্ছে। একটু দেখলে এটাই একটু মানে তিনটার মধ্যে এটা একটু সামান্য হালকা একটু ট্রিকি, আর কিছু না। এতটুকু বোঝা গেছে? জি স্যার। ওই যেগুলি বলতেছিলাম আনসিমেট্রিক্যাল পাওয়ার ফল্ট হলে কি হয়, এটা হচ্ছে বইয়ের একটা উদাহরণ, একটু দেখবেন বইয়ের উদাহরণটা একটু দেখবেন ওরা কেমনে করছে, এটা একটু বইয়ের উদাহরণটা দেখবেন। একদম বইয়ের একটা উদাহরণ আছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আস্তে ধীরে করে এটা দেখবেন, একটা উদাহরণ দেওয়া আছে, এই ফিগারের একটা উদাহরণ দেওয়া আছে। এখন আমরা আচ্ছা, এখন এই ফিগার থেকে কি মনে হয় এটা কি সিমেট্রিক্যাল ফল্ট নাকি অ্যাসিমেট্রিক্যাল ফল্ট? সিমেট্রিক্যাল ফল্ট। তার মানে এখানে কি পজিটিভ সিকোয়েন্স মানে এখানে নেগেটিভ সিকোয়েন্স অথবা জিরো সিকোয়েন্স থাকবে কি থাকবে না, এটা বলেন। থাকবে না। এই তো এখানে ওরা ক্যালকুলেশন করে দেখাইছে এখানে থাকবে না, ঠিক আছে। জি স্যার। সো বিভিন্ন জায়গায় ভাইভাতে জিজ্ঞেস করে, কোন জায়গায় হচ্ছে পজিটিভ সিকোয়েন্স আছে এবং হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স নাই, এবং এখানে ফল্ট হয়েছে, তার মানে এটা কি ধরনের ফল্ট? সিমেট্রিক্যাল ফল্ট। হ্যাঁ, খুবই খুবই মানে খুবই পপুলার কোয়েশ্চেন। এখন হচ্ছে অনেক সময় বলেন তো স্যার, কোশ্চেন এসে কোন জায়গায় হচ্ছে জিরো সিকোয়েন্স আছে, হ্যাঁ জিরো সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স নাই, হ্যাঁ কিন্তু পজিটিভ সিকোয়েন্স আছে, এবং ওরা বলা হচ্ছিল কি এখানে ফল্ট হয়েছে। এখন তাহলে এই থেকে হচ্ছে তুমি কি ধারণা পাবা, কোনো একটা মনে করো ট্রানজিস্টর অথবা কোনো একটা মানে যে আমাদের হয়তো আরটি অথবা সামথিং যেটা আছে যেগুলো আমরা পাওয়ার সিস্টেম প্রোটেকশনে পড়বো, মানে ওইগুলোতে দেখাচ্ছে ওই সিস্টেমের মধ্যে পজিটিভ সিকোয়েন্স আছে, হ্যাঁ কিন্তু আপনি জানেন এখানে ফল্ট হয়েছে কারণ ওভারঅল কারেন্টের ভ্যালু অনেক বেড়ে গেছে। সো তার মানে এটা কি ধরনের ফল্ট হয়েছে? সিমেট্রিক্যাল। কেন অন্য ফল্ট না, আনসিমেট্রিক্যাল ফল্ট না? কেন আনসিমেট্রিক্যাল ফল্ট না? আনসিমেট্রিক্যাল ফল্টে 0 অথবা নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট থাকবে। থাকবে। একইভাবে অন্য ক্ষেত্রে বলতে পারে জিরো সিকোয়েন্স নাই এবং হচ্ছে পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স দুইটার মান সমান এবং হচ্ছে একটা আরেকটার দিকে হচ্ছে বিপরীতমুখী, মানে ডিরেকশন উল্টা। সো এটা কোন ধরনের ফল্ট? লাইন টু লাইন ফল্ট। হ্যাঁ এইভাবে, ঠিক আছে। এখন হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট যদি ওই আগের মধ্যে ক্যালকুলেশন, যদি কোনো একটা ইম্পিডেন্স দেওয়া হয়, আগে আমরা এই জায়গার ভোল্টেজটা কি ধরছিলাম, 0 ধরছিলাম না,
জি জি স্যার। স্যার। সো এখন জাস্ট হচ্ছে স্লাইডলি একটু ডিফারেন্স, একটু চেঞ্জ হবে। এই জায়গার ভোল্টেজটা হবে এটা। আগে ডিরেক্টলি এটা 0 ধরছিলাম তো, জি স্যার। এখন হচ্ছে এটা এই যে 3i1 ZF হবে। বুঝা গেছে? জি স্যার। কারণ আমরা কিভাবে জানি আইআই ইজ ইকুয়াল টু, আমরা লাইন টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে IA0 ইজ ইকুয়াল টু IA1 ইজ ইকুয়াল টু IA2 ইজ ইকুয়াল টু যে লাইনে ফল্ট হয়েছে IA/3 না? জি স্যার। ওই যে ওইখানে রিপ্লেস করে দিচ্ছে, কারণ এই ভোল্টেজটা হচ্ছে আইআই ইনটু ZF তো। জি স্যার। তো আইএ মানে কি আসলে 3 IA1 অথবা IA0? স্যার ওটা 3 গুণ হবে আর কি। হ্যাঁ, ওটা 3 গুণ হবে। সো এটা যদি ইম্পিডেন্স ডায়াগ্রামটা লিখেন, জাস্ট হচ্ছে সিরিজে আরেকটা হচ্ছে 3ZF একটা ইয়ে থাকবে, ওই যে ইম্পিডেন্সের ভ্যালুটা থাকবে। আগে হচ্ছে 3ZF থাকতো না, এটা 0 হয়ে যেত। বোঝা যাচ্ছে কিনা বলেন? ডিরেক্টলি এখান থেকে প্রুভ করা যায়, এই জি স্যার। ইকুয়েশন থেকে প্রুভ করা যায়। যদি এটা দাঁড়ান একটু, আমি একটু পজ করি একটু। হ্যাঁ, শোনা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন রেকর্ডিং তো হচ্ছে না, দেখেন তো। জি স্যার। আচ্ছা, সো এখানে জাস্ট হচ্ছে আর কিছু না, জাস্ট একটা 3ZF ইম্পিডেন্স অ্যাড হবে। একইভাবে এটার ক্ষেত্রেও আরেকটা জাস্ট ইম্পিডেন্স অ্যাড হবে। কারণ আগে হচ্ছে আমরা VV ইজিক্যাল টু VC ধরছিলাম, তার মানে দুটার বিয়োগফল হচ্ছে 0 ধরছিলাম। এখানে হচ্ছে আমাদের একটা নতুন ধরনের একটা জাস্ট এটা BV মাইনাস VC ইকুয়াল টু IB ইন্টু ZF, নতুন একটা গিয়ে হবে, আগের মতো ক্যালকুলেশন। কিন্তু আমরা যখন ডেরিভেশন অথবা কিছু একটা দেবে, আপনি একটু চিন্তা করে লিখবেন আর কি। হ্যাঁ, মানে কি ZF দেওয়া আছে নাকি ZF দেওয়া নাই। আচ্ছা স্যার। হুম, সো এক্ষেত্রে হচ্ছে দেখেন, এক্ষেত্রে যদি আপনি ক্যালকুলেশনটা একটু দেখেন, আগের মতো কারেন্টের ডিরেকশন সেম, মানে দেখেন আমি প্রথমে বলছিলাম, কিন্তু আমি কিন্তু এটা বলি নাই যে, আমি বললাম হচ্ছে লাইন টু লাইন, লাইন টু সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট অথবা ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এগুলোর কন্ডিশন বলার ক্ষেত্রে আমি কিন্তু ZF মানে ফল্টটা কি সলিডলি হয়েছে নাকি কোনো ইম্পিডেন্স দিয়ে হয়েছে ওটার উপর বেস করে কিন্তু বলি নাই। আমি কিন্তু বলছি গ্রাউন্ডের মানে কারেন্টের ভ্যালুর উপর। বোঝা গেছে কিনা বলেন? জি স্যার। সো কারেন্টের ভ্যালু কিন্তু সবসময় সত্য, এটা ইম্পিডেন্স থাকুক আর না থাকুক। বোঝা গেছে কিনা বলেন? জি স্যার। এটাই আসলে এই জিনিসটা ইউজ করা হয় আর কি, এই মেথডটা ইউজ করা হয়। কারণটা হচ্ছে কি, কারেন্টের ভ্যালু গুলো ইয়ে করে আপনি হচ্ছে ডিরেক্টলি বুঝতে পারবেন জিরো সিকোয়েন্সটা কি, নেগেটিভ সিকোয়েন্সটা কি, অথবা পজিটিভ সিকোয়েন্সের ভ্যালুগুলো থেকে আমরা কিন্তু হচ্ছে ফল্ট কারেন্টের জিনিসগুলো দেখবেন। সো এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন একটু দেখি আগের মতোই, জাস্ট হচ্ছে মাঝখানে একটা যেটা ইনক্লুড হবে। এখন হচ্ছে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, দুটা লাইন এটাই একটু ইন্টারেস্টিং জিনিস। দুটা লাইন, আগে হচ্ছে দুটা লাইন কি ছিল, সলিডলি গ্রাউন্ডেড ছিল না? জি স্যার। এখন হচ্ছে দুটা লাইনের এখানে হচ্ছে ভিবি ইজ ইকুয়াল টু ভিসি, এবং হচ্ছে মাঝখানে হচ্ছে এখানে এই দুটা ভ্যালুটা হচ্ছে এই যে কারেন্টটা যাবে আইবি প্লাস আইসি ইন্টু ZF, এটা সমান হবে। হ্যাঁ, একটু পরে এটা সমান হবে। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি আগের মতোই, জাস্ট একটু লেন্থ ক্যালকুলেশন হবে, একটা জিরো সিকোয়েন্সের সাথে ZF থাকবে। এটা যদি ক্যালকুলেশন করে দেখেন, এখানে আমাদের হচ্ছে সবচেয়ে বোঝার জিনিস যেটা একটু দেখেন, এইখানে যদি একটু দেখেন, এটা যদি মনে করেন
জেটএফটা যদি ইনফিনিটি হয়, একটু চিন্তা করবেন এখন, জেটএফটা যদি ইনফিনিটি হয়, হ্যাঁ, তার মানে কি এটা লাইন টু লাইন ফল্ট হয়ে যাবে না? স্যার এইটা জি তাহলে স্যার। জি স্যার। জেটএফ যদি ইনফিনিটি হয়, হ্যাঁ, জি স্যার, জি। তখন লাইন টু লাইন ফল্ট হয়ে যাবে। লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে, তার মানে লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে কন্ডিশন কি হবে? যদি জিডিএফ ইনফিনিটি হয়। না না, জেটএফ ইনফিনিটি যদি হয়, হ্যাঁ, এখান থেকে প্রুভ করা যায় জেটএফ যদি ইনফিনিটি হয়, তাহলে আমাদের এই ফল্টটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট হিসেবে আমরা কনসিডার করতে পারি। ঠিক আছে? জি জি তো স্যার। আমাদের হচ্ছে, আমাদের যদি এটা প্রুভ করতে যদি বলে, তখন আমরা আসলে কি দেখাবো? লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে যে কন্ডিশনটা, ওইটাই দেখাতে হবে এই কন্ডিশন থেকে। জি স্যার। সো লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে কন্ডিশনটা কি ছিল? আইআর জিরো ইজ ইকুয়াল টু কি? সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের জিরো সিকোয়েন্স হবে 0 হ্যাঁ, আর আইবি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস মানে মানে আপনার পজিটিভ পজিটিভ সিকোয়েন্স সিকোয়েন্স আর এবং নেগেটিভ নেগেটিভ সিকোয়েন্স সিকোয়েন্স একটা একটা উল্টা বিপরীত দিকে হবে, সমান। সমান হবে। জি ঠিক আছে, স্যার। দেখি আমরা এটা করতে পারি কিনা। এই ইকুয়েশনে লিমিট জেড টেন্ডস টু ইনফিনিটি লেখেন। এখানে যদি ইনফিনিটি বসান, 1/∞ মানে কি? 0 জিরো বসানো যায়। মানে জিরো সিকোয়েন্স 0 হয়ে গেছে। যদিও বা আসলে একটা কথা বলি, 1/∞ ম্যাথমেটিক্যালি অসংজ্ঞায়িত, জি স্যার। কারণ যে কোনো দিক থেকে এটা আসতে পারে, কিন্তু আমাদের আমাদের ভ্যালু তো আসলে জেড তো এটা তো একটা পজিটিভ ভ্যালুই। আচ্ছা, এখানে একটু দেখেন তো, লিমিট জেড টেন্ডস টু ইনফিনিটি যদি হয়, এখানে কি হবে? এখানে কোনো মান পাওয়া যাবে কি যাবে না, এটা বলেন। এটা লিমিটের একটা প্রবলেম জাস্ট। এই নিজাম বলেন। জি স্যার। এখানে কোনো মান পাওয়া যাবে কিনা এটা বলেন, জেড এফ টেন্ডস টু ইনফিনিটি যদি হয়। ZF টেন্ডস টু ইনফিনিটি হইলে না স্যার, ভ্যালু তো পাওয়া যাবে না। স্যার এখানে পাওয়া যাবে স্যার। এই Z1 প্লাস তাহলে আমরা এতক্ষণ যাবত যদি না পাওয়া যায়, একটু দেখেন, না পাওয়া যায়, এতক্ষণ যাবত আমরা যা শিখলাম ওইটা হয়তো ভুল ভুল প্রমাণিত হবে। সত্যি কথা, আমরা কিছুই শিখি নাই তাহলে। কারণ এখান থেকে বোঝা যাচ্ছে অবশ্যই একটা মান পাওয়া যাবে, কারণ এটা মনে করেন কারেন্ট এদিকে ফ্লো করতে পারতেছে না, তখন এটা লাইন টু লাইন ফল্ট হয়ে যাবে না? হ্যাঁ জি স্যার। স্যার। তো তার মানে অবশ্যই পাওয়া যাওয়া উচিত এবং যাবে। এখানে এর লিমিটের গিয়া করেন, অবশ্যই ও পাওয়া আচ্ছা যাবে কিনা। আচ্ছা, এখান থেকে লিমিটে করলাম। হ্যাঁ করেন, এটা লিমিট প্রয়োগ করলে অবশ্যই পারা যাবে। এরপর একটু দেখেন, একইভাবে নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে একই অবস্থা, ওইটাই। সো তার মানে কি আমাদের আসলে যখন হয়তো লাইন টু লাইন ফল্ট হবে, যদি হচ্ছে আমাদের এখন থেকে, তার মানে আমাদের এখানে ফল্ট কিন্তু আনসিমেট্রিক্যাল ফল্ট এতটুকুই। এখন এখান থেকে আমরা হচ্ছে যা শিখলাম, একটু দেখেন, আমাদের কিন্তু কোনো জায়গায় যদি ফল্ট ক্যালকুলেশন করতে হয় একটা ওভারঅল সিস্টেমের, মানে যদি আমরা হচ্ছে, আমি যখন পিজিসিপিতে ছিলাম তখন তো অনেক মানে সিস্টেম প্ল্যানিং যারা করে তারা সাধারণত বিভিন্ন ফল্ট ক্যালকুলেশন করে, বিভিন্ন জায়গায় ফল্ট হলে কি অবস্থা হবে, মানে ওইখানে ওইটার উপর বেস করে তারা হচ্ছে সিস্টেমটা ডিজাইন করে। সো তাদের হচ্ছে মেইন হাতিয়ার হচ্ছে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক। জিরো সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, এই তিনটা কম্পোনেন্ট তাদের সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে। বোঝা যাচ্ছে কিনা বলেন? জি স্যার। কারণটা কি? কারণটা ওভারঅল দেখেন, একটা আমাদের সিস্টেম কিন্তু আনব্যালেন্স কন্ডিশন। হ্যাঁ, আসলে তো আনব্যালেন্স কন্ডিশন তো ক্রিয়েট হয়ই। সো আনব্যালেন্স কন্ডিশন ক্রিয়েট হলো, এক্ষেত্রে হচ্ছে আমাদের যদি কোনো ফল্ট হয়, ফল্ট হলে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করে। সো ওইটার উপর বেস করে আমাদের কিন্তু পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্সের কারেন্টের পরিমাণ কিন্তু ডিটারমাইন করা হয়।
বোঝা গেছে? জি স্যার। সো আমরা এইসব জিনিস থেকে আমরা বুঝতে পারি আসলে কোন একটা সিস্টেম কি পজিটিভ সিকোয়েন্সে মানে কোন একটা সিস্টেম কি মানে আমাদের মানে কেমন ধরনের ফল্ট হয়েছে? ফল্ট হয়েছে। হ্যাঁ, আনসিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যাল। তার মানে বোঝা গেছে আসলে এখন যদি আমরা হচ্ছে ইম্পিডেন্স ডায়াগ্রামের সিগনিফিকেন্স বলতে বলে, হ্যাঁ, জিরো সিকোয়েন্সের সিগনিফিকেন্স বলতে বলে, আপনি পারবেন কোন জায়গায় এগুলো ভাইভাতে কোয়েশ্চেন করে? আমাকে জি কোয়েশ্চেন স্যার। করছিল, কারণ এই জিরো সিকোয়েন্সের গুরুত্ব অনেক বেশি। জিরো সিকোয়েন্সের জন্য আমাদের হচ্ছে, আচ্ছা এখানে আমরা একটা জিনিস বলি, মনে করো তিনটা লাইনে হচ্ছে লোডেড, একটু বোঝার ট্রাই করেন তো, তিনটা লাইনে হচ্ছে লোডেড কন্ডিশনে আছে, ঠিক আছে? জি স্যার। তার মানে তিনটা লাইনে হচ্ছে কারেন্ট ড্র করবে। জি স্যার। এখন মনে করেন তিনটা লাইন কারেন্ট ড্র করলো, এদিকে যদি কোনো নিউট্রাল না থাকে, এটা গ্রাউন্ডেড হতে পারে অথবা কোনো একটা ইম্পিডেন্সের সাহায্য হতে পারে। নিউট্রাল নিউট্রাল না যদি থাকে, তার মানে কি এই কারেন্টটা এই তিনটা সাপ্লাই দেবে কোনটা? কারেন্টের ডিরেকশন কোন দিক থেকে হবে? নিউট্রাল ইজ ইকুয়াল টু, স্বাভাবিক অবস্থা এখান থেকে যদি কেসিএল অ্যাপ্লাই করেন, এই কন্ডিশন না, এটা হচ্ছে লোডেড কন্ডিশন, আইএন ইজ ইকুয়াল টু, IA প্লাস IB প্লাস IC। হ্যাঁ, ওকে। এখন একটু দেখেন, যদি ফল্ট যদি হয় এই নিউট্রালের গুরুত্ব, এই যে আমরা ওই যে বিভিন্ন এই যে ইম্পিডেন্স ডায়াগ্রাম অথবা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমরা এই জিনিসটা দেখছিলাম না, এটা এভাবে থাকে, ওয়াই আছে একটু এখানে যেটা আছে ওইখানে আছে, এরকম দেওয়া থাকে না, এরকম না? জি স্যার। জি স্যার। এখন মনে করেন যদি ফল্ট হয়, একটু দেখেন জিরো সিকোয়েন্স এবং হচ্ছে এই যে নিউট্রালের গুরুত্বের কথা বলতেছি। এখন যদি ফল্ট হয়, যদি এই জিনিসটা না থাকে, তাহলে ফল্ট কারেন্ট কোন দিক থেকে ফ্লো করবে? কারেন্ট সার্কুলেট করবে। সার্কুলেট করবে। এটা ভালো নাকি ফল্ট কারেন্টটা কোনো দিক থেকে ফ্লো করে যাওয়াটাই ভালো? ফ্লো স্যার করে ফ্লো চলে করে যাওয়াটা যাওয়াই ভালো। হ্যাঁ, ফ্লো করে যাওয়াটাই ভালো। এটা সার্কুলেট করলে ওটা ফ্লাক্স কিন্তু হচ্ছে আমাদের স্যাচুরেট হয়ে যাবে। এটা কয়েল তো, জি স্যার। সো হচ্ছে মানে আমাদের কিন্তু আমরা আমাদের জেনারেটরের বেশি দিন থাকবে না, লাইফ টাইম মানে পুড়ে যাবে আসলে। সো এখন হচ্ছে আরেকটা মেইন কথা হচ্ছে ওইটা ডিটেকশন করা যাবে না যদি হচ্ছে ইন্টারনালি ফল্ট হয়। কি বললাম, মনে করেন জেনারেটর একটা তো জেনারেটর আছে, হ্যাঁ, এই জেনারেটর এই ভিতরে ফল্ট হয়েছে, মানে লাইনে কানেকশন দেওয়ার আগেই, আনলোডেড কন্ডিশনে মনে করেন না কেন, লাইনে কানেকশন দেওয়ার আগে ফল্ট হয়েছে, মনে করেন সার্কিট ব্রেকারটার সামনের দিকে লাগানো, তখন কিন্তু ডিটেকশন করাই যাবে না। বোঝা যাচ্ছে কিনা বলেন? জি স্যার। সো আমাদের তার মানে হচ্ছে আমাদের নিউট্রাল এবং হচ্ছে জিরো সিকোয়েন্সের গুরুত্ব তাহলে আছে। জি সো স্যার। আপনি যতগুলো জেনারেটর দেখবেন 99% বেশি জেনারেটর, আমি জানি না অনেকে হয়তো বা কেন অনেক সময় দেওয়া হয় না, কেন দেওয়া হয় না এটা জানি না, কিন্তু আমি জেনারেশনের ক্ষেত্রে, জেনারেটর তো অবশ্যই জেনারেশনের ক্ষেত্রে এই দেখেন ম্যাক্সিমাম জেনারেটর এটা থাকবে, ঠিক আছে? জি স্যার। মানে এক্ষেত্রে একটা জিনিস, একটা কোয়েশ্চন হতে পারে, এটাতে কেন নাই কেন? কেউ কি বলতে পারবেন? এটাকে মোটর লোড। না, মোটর লোড হতে পারে, তো আমি বললাম এটা জেনারেটর লোড, এইটাতে কেন নাই? এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা একটু বলেন। একই বাসের সঙ্গে আছে তো ওই কারণে। হ্যাঁ, একই কারেন্ট ফ্লো বলতে করার তো সব জায়গা আছে। পাবে, জি জি স্যার। স্যার। সো এখানে হচ্ছে মানে একটা দিলে হয়। বুঝা যাচ্ছে কিনা বলেন? জি স্যার। এটা কিন্তু প্রোটেকশন আছে, এখানে প্রোটেকশন নাই এটা বললে হবে না, এটা প্রোটেকশন আছে, কিন্তু ওই যে প্যারালাল আছে তো, যে কোনো একটা জায়গায় দিলে কোনো জায়গায় ফল্ট হলে ওই দিক থেকে কারেন্ট এসে ফ্লো করে চলে যাবে। কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, একটু দেখেন এখানে অবশ্যই দিতে হবে। আমরা যদি এখানে দেখি, একটু দেখেন এখানে এখানে কি দেওয়া লাগবে নাকি লাগবে না এটা বলেন।
লাগবে। অবশ্যই লাগবে, কারণ উপায় নেই, এখানেও দেওয়া লাগবে। এটা হয়তো মোটর লোড হতে পারে। এদিকে যদি না দেয়, আরেকটা কথা, এদিকে যদি না দেয় আশেপাশে কোনো একটা জায়গায় দেওয়া থাকতে হবে, কারণ কারেন্টটা যদি এরকম হয় তখন এদিক থেকে যাতে ফ্লো করতে পারে। জি স্যার। বোঝা যাচ্ছে কিনা বলেন? এখন দেখেন, এটা কিন্তু অ্যাভয়েড করা যেত যদি একটু, এগুলো কিন্তু সিস্টেমের ডিজাইনের উপর বেস করে ওইটা ডেল্টা না দিয়ে ওয়াই গ্রাউন্ডেড দেওয়া থাকতো। করা থাকতো। বোঝা গেছে কিনা বলেন? জি স্যার। খুবই মজার জিনিস আসলে, পাওয়ার সিস্টেম প্রোটেকশন খুবই মজার জিনিস। আচ্ছা, এখানে তো মনে হয় অনেকে আসছেন। আচ্ছা, আপনাদের হচ্ছে এই যে যারা 15-র নিচে পাইছেন তারাই হচ্ছে পরীক্ষাটা দেবেন। এটা কিন্তু আরেকটা পরীক্ষা নেব কোনদিন, আপনারা হচ্ছে আমি ডেট দেব, কিন্তু এই কোয়েশ্চন কঠিন হবে, কারণ আগে যারা পাইছেন তাদের সাথে তো কম্পেয়ার করলে তো হবে না। ঠিক আছে, আমরা কখন পরীক্ষাটা দিতে চান? কয়জন পরীক্ষাটা দিতে চান? হচ্ছে আপনাদের সিআরকে আপনারা হচ্ছে মেইল অ্যাড্রেস এবং গিয়েটা দিয়ে দেবেন, ওই যে এক্সেল ফাইলে মেইল অ্যাড্রেস এবং হচ্ছে আপনাদের নাম, এক্সাম রুল, এগুলো দিয়ে দেবেন যাতে হচ্ছে আমার সেন্ড করতে সুবিধা হয়। বোঝা গেছে? এই আপনাদের সিআরকে শাকিল তো আসে নাই মনে হয়। শাকিল, শাকিল ভাই আছে। এই মিম আছেন? জি স্যার আছি। আচ্ছা, আপনি তাহলে ওই যারা যারা পরীক্ষা দেবে, হ্যাঁ, সেকেন্ড মানে স্যার 15 নিচে যারা পাইছে তারা স্যার মানে যে কেউ পরীক্ষা চাইলেই দেখ, দিতে পারে। যারা হচ্ছে 15-র উপরে পাইছেন তারাও দিতে পারেন, কিন্তু আমি মানে আশা করি স্যার স্যার যারা যারা যাবে তারা পরীক্ষা দিতে পারে। হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, আশা করি। মানে কোয়েশ্চন কঠিন হবে কিন্তু একটু। যারা যারা চাইবে ওদেরকে হচ্ছে ওদের ওই যে মেইল অ্যাড্রেস এবং হচ্ছে এক্সাম রোল এবং নাম আমাকে হচ্ছে ওই যে আপনি হচ্ছে এক্সেল ফাইলে কালেক্ট করবেন, কালেক্ট করে আমাকে হচ্ছে আগামী রোববারের মধ্যে দেবেন আর কি। ঠিক আছে? স্যার আপনি কি বেস না, বেস্ট কাউন্ট করব না, দেখি ওইটা কি হয়। আচ্ছা, বেস্ট কাউন্ট করতে পারি, অসুবিধা নেই, দেখা যাক। দেন আগে স্যার সিলেবাস কোন পর্যন্ত থাকবে স্যার? সিলেবাস হচ্ছে এই যে আমাদের হচ্ছে গতবার কতটুকু পর্যন্ত ছিল? স্যার ট্রান্সমিশন লাইন পর্যন্ত স্যার। এরপর আমরা পড়াইছিলাম কি কি? লোড ফ্লো অ্যানালাইসিস পড়াইছিলাম না? জি স্যার। সিলেবাস লোড ফ্লো অ্যানালাইসিস পর্যন্ত থাকবে। মানে কি স্যার একদম শুরু থেকে লোড ফ্লো অ্যানালাইসিস পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে লোড ফ্লো অ্যানালাইসিস পর্যন্ত। জি আচ্ছা স্যার। সো তাহলে মিম আপনি তাহলে ওই যে ইমেল অ্যাড্রেস এবং নামগুলো কালেকশন করে তাহলে আমাকে দেবেন আর কি। জি স্যার। না, একটু কঠিন আসবে, কারণ আগে যারা করছে এটা তো আনফেয়ার হয়ে যায় না। তো একটু পরীক্ষাটা ভালো মতো করে দেবেন, যাদের ইচ্ছা দিতে পারেন। আর ডেরিভেশন আসলে বুদ্ধিদীপ্ত, আমরা যদি মানে এই যে আমার হচ্ছে বিগত বছরের কোশ্চেনটা যদি কারো কাছে পান একটু দেখবেন, মানে আমরা ডেরিভেশন আসলেও ওইভাবে হচ্ছে দেব, মানে যেখানে চিন্তা করা যায় আসলে মেইন পরীক্ষায়, মানে অত বেশি মানে এত বেশি মুখস্থ টাইপের ওইভাবে দেব না আসলে। মানে জিনিসটা যদি আপনি বুঝেন আপনি আনসার করতে পারবেন। আমাদের এরপরে বাকি আছে, লোড কার্ভ, আমরা ওইটা পড়বো। এরপর হচ্ছে আমরা হচ্ছে প্রোটেকশনের কিছু জিনিস দেখাবো। আমাদের আগামী আর 4-5টা ক্লাস হলে মনে হয় হবে, দেখা যাক আসলে কি হয়। স্যার, আপনি বলেছিলেন নেক্সট উইকে ছুটিতে যাবেন, ওটা কি স্যার যাচ্ছেন? ওই যে আমি হচ্ছে এটা আমার পড়ছে হচ্ছে গিয়েতে, এটা মার্চের 6 থেকে মার্চের 11। আচ্ছা স্যার। হ্যাঁ, তখন মানে ওইটা একটু পিছাইছে আর কি। না, ভালোই হলো, তখন তো আপনাদের তো
মানে মার্চের 31 তারিখের মধ্যে তো এমনি শেষ করতে হবে, এটা বলছে, মানে ফেব্রুয়ারির 31 তারিখের মধ্যে মোটামুটি। না, আশা করি তার আগে শেষ হবে ইনশাল্লাহ। এখানে আচ্ছা ঠিক আছে স্যার। না, এখানে হচ্ছে বারবার বলছে, এখানে হচ্ছে আপনারা যাই পড়বেন একটু বোঝার ট্রাই করবেন। কেন হচ্ছে এই যে আমি কিন্তু বারবারই জোর দিচ্ছি, আমি হচ্ছে ডেরিভেশন তো আপনারা করতেই পারবেন, এটা ক্যালকুলেশন এর তো কিছু না, কিন্তু জিনিসটা কেন হচ্ছে, এটার সিগনিফিকেন্সটা কি ওইটা বুঝতে হবে। ওটা যদি না বুঝেন তাহলে কিন্তু আসলে মানে পরে কিন্তু ভালো লাগবে না। কারণ এই জিনিসটা হচ্ছে একদম কোর, মানে পাওয়ার সিস্টেমের এই জিনিসটাই হচ্ছে একদম কোর। এটা থেকে পরবর্তী দেখবেন হচ্ছে সব জায়গায় সবকিছু লাগবে আস্তে আস্তে। কিন্তু এটার মধ্যে সবচেয়ে কঠিন ছিল হচ্ছে লোড ফ্লো অ্যানালাইসিসটাই কঠিন ছিল। যদিও বা গতবার ওদেরকে হাতে কলমে পড়াতে পারছি কিছুটা হলো, এবার তো আসলে এত বড় ইকুয়েশন তো এখানে লিখে যাবে না। গতবার আমার মতো করে হচ্ছে আমি ডেরিভেশন করে অঙ্ক মানে ম্যাথ গুলো করেছিলাম, এবার তো অত বড় ডেরিভেশন লেখাই যাবে না। যদি কারো যদি ইচ্ছা হয় তাহলে গতবারের কারো কাছ থেকে যদি ক্লাস লেকচারটা একটু কালেক্ট করতে পারেন, যদি জানা পরিচিত থাকে আর কি। আর আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন।